ভবিষ্যতে তরুণদের ওপরে এই জনগণ আস্থা রাখবে, আশা নাহিদ ইসলামের। সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈর শাসনের দিকে ঠেলে দেবে বলে বিএনপি। রাজশাহীতে সহযোদ্ধাদের বাঁচাতে প্রাণ উৎসর্গ করেন শহীদ সাকিব আঞ্জুম। এবং কুমিল্লায় গণপিটুনিতে মা ও 2 সন্তানের মৃত্যু। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু। শুনছিলেন নাসির ফ্লোট গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাবো। নতুন দেশ গড়ার নতুন বন্দোবস্তের প্রত্যয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রার তৃতীয় দিনে পঞ্চগড়ে চলছে জুলাই যোদ্ধাদের স্বাগত জানানোর প্রস্তুতি। আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। অর্জিত হয়েছিল, ইনশাআল্লাহ আগামী সংসদে আমাদের বিজয় অর্জিত হবে। বন্ধুগণ, আমরা দেবীগঞ্জে মাত্র থামলাম, আমরা পঞ্চগড়ে আমাদের মূল প্রোগ্রাম হবে বিকালবেলা। আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। আমরা পঞ্চগড় নিয়ে আমাদের ভাবনা, আপনাদের পঞ্চগড় নিয়ে আপনাদের চাওয়া পাওয়ার কথা আমরা সেখানে শুনবো এবং আমরা 64টি জেলায় যাব। আমরা পঞ্চগড় এসেছি, এরপরে ঠাকুরগাঁও যাব, পুরো বাংলাদেশ আমরা ঘুরবো। আমাদের এই কর্মসূচি পদযাত্রা যে আবারও 1 বছর পার হয়ে জুলাই মাস আসলো। এই 1 বছর আগে জুলাই মাসে সবাই আন্দোলন করছিল ছাত্ররা, বলে সেই ছাত্র পঞ্চগড়ে চলছে জুলাই যোদ্ধাদের স্বাগত জানানোর প্রস্তুতি। আমরা সেখানে সরাসরি যুক্ত ছিলাম। 16 বছরের বিরোধী রাজনৈতিক দলের ডাকে মানুষ রাস্তায় নেমে না আসলেও ছাত্রদের ডাকে ঠিকই রাস্তায় নেমে এসেছে। তাই ভবিষ্যতেও এই তরুণদের ওপরই দেশের জনগণ আস্থা রাখবে বলে আশার কথা জানালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তৃতীয় দিনের পদযাত্রার অংশ হিসেবে আজ নীলফামারীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এনসিপির তৃতীয় দিনের জুলাই পদযাত্রায় নীলফামারীতে এক পথসভায় নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই পদযাত্রা ঠেকাতে এবং যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই এনসিপির ওপর বারবার হামলা চালাচ্ছে। সকালে সৈয়দপুরে জুলাই বিপ্লবের অন্যতম শহীদ সাজ্জাদের কবর জিয়ারত শেষে এবং উর্দু ভাষী ক্যাম্প পরিদর্শনের পর তিনি এ মন্তব্য করেন। বলেন, ককটেল হোক আর বুলেট, সবকিছু নস্যাৎ করে এনসিপি এগিয়ে যাবে, নতুন রাজনীতিকে দমন করা যাবে না। হাসনাত আব্দুল্লাহ, ডক্টর তাসনিম যারা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু উপস্থিত আছেন। হ্যাঁ, বছর ধরেও কিন্তু রাজনীতিবিদরা, বিরোধী রাজনীতিবিদরাও একটা গণঅভ্যুত্থানের চেষ্টা করেছে। মানুষ কিন্তু নেমে আসেনি, তাদের অনেক কন্ট্রিবিউশন আছে, নির্যাতিত হয়েছে, কিন্তু মানুষ নেমে এসেছে সাধারণ ছাত্রদের ডাকে। ফলে তরুণদেরকে উপর মানুষ ভরসা করে। বাংলাদেশের ইতিহাসে বারবারই তরুণরাই ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং 2024 সালেও তাই। ফলে এই তরুণদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ এক হবে, তরুণদের নেতৃত্বের উপর সে আস্থা আছে, আমরা সে আগ্রহ পাচ্ছি। আর তরুণদের দল হলো এইখানে সব ধরনের, সব বয়সের মানুষের আসার সুযোগ আছে জাতীয় নাগরিক পার্টিতে। তো আমরা আশাবাদী। সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈর শাসনের দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রংপুর নগরীতে বিএনপির দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। লোক একটা এলাকায় কাজ করছে দীর্ঘদিন, মানুষের সাথে তার যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, এই করতে করতে সে ধীরে ধীরে নেতা হবে। যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দেবে, দল তারপরে বেছে বেছে তার লোকদেরকে এমপি বলে ঘোষণা করবে। তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। এবার ছাত্র জনতার অভ্যুত্থানের মাস জুলাই নিয়ে আমাদের বিশেষ আয়োজন, যে মাস 36 দিনের। জুলাই অভ্যুত্থানে রাজশাহীতে প্রথম শহীদ সাকিব আঞ্জুম সহযোদ্ধাদের বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ উৎসর্গ করেন। সন্তান হারানোর শোকে আজ অসুস্থ মা, নির্বাক বাবা। সন্তান হত্যার বিচার ছাড়া আর কোনো চাওয়া নেই তাদের।
রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। 3 মাস পর তার চলে যাবার কথা ছিল ফিনল্যান্ডে। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলে ঘরে বসে থাকতে পারেননি সাকিব আঞ্জুম, ঝাঁপিয়ে পড়েন আন্দোলনে। ছোট 2 ভাইকেও সঙ্গে নিয়েছিলেন। 2 ভাই বাড়ি ফিরলেও পরিবারের বড় ছেলে সাকিবের আর ফেরা হয়নি। গত বছরের 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের শেষ দিনে নগরীর শাহ মখদুম কলেজের পাশে গুলিবিদ্ধ হন সাকিব। আওয়ামী সন্ত্রাসীদের হাতে আটকা পড়া জুলাই আন্দোলনের একদল নারী শিক্ষার্থীর জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেন নির্ভীক পরোপকারী মানুষটি। বেঁচে থাকতে যিনি প্রচুর মানুষকে নিজের শরীরে রক্তদান করেছেন, সেই সাকিব আঞ্জুমের রক্তে ভেসে যায় সড়ক। যারা এই জঘন্য নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের অবশ্যই ফাঁসির দাবি করি। আমরা বিচার চাই আসলে, কিন্তু কতটুকু করতে পারবে এটা হচ্ছে একটা ব্যাপার। যে আমরা দেখছি, আমাদের কাছে ফুটেজ আছে, আমাদের কাছে এভিডেন্স আছে, তারপরেও তাদের পক্ষ নেওয়ার জন্য কিন্তু একটা পক্ষ দাঁড়ায় যাইতেছে। সাকিব আঞ্জুম মাইনুল হক রোকেয়া দম্পতির প্রথম সন্তান। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসসি থেকে পড়াশোনা শেষ করে বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। স্বপ্ন ছিল দেশে ফিরে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। প্রিয় সন্তানকে হারিয়ে নগরীর রায়নগর এলাকার এই বাড়ি যেন দুঃখের সমুদ্র। খুব বড় আশা ছিল বিদেশ যাবে, কম্পিউটার সায়েন্সে লেখাপড়া শেষ করলো, বড় করে ব্যবসা করবে, মানুষের কর্মসংস্থান হবে, এটাই তার চিন্তা ভাবনা ছিল। কষ্টটা তো আমরা পাচ্ছি, আর আমি তো কখনোই ভুলতে পারছি না। 1 মিনিটের জন্য আমি এর কথা বলতে পারছি না। কালকে আমি ফজরের নামাজের পরে শুয়েছি, ঘুমই হয় না আমার। আমি গেলে আমি সব দেখতে পাই। রাজশাহীর সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন সহ 342 জনকে আসামি করে বোয়ালিয়া মডেল থানায় হত্যা মামলা করেন সাকিবের বাবা মাইনুল হক। পোস্টমর্টমের জন্য দাফনের 72 দিন পর কবর থেকে তোলা হয় তার মরদেহ। সাকিব হত্যা মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুবলীগ নেতা রুবেল সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছেন, বাকিরা এখনও পলাতক। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। দর্শক, দেশের খবরের সময় হলো একটি বিরতির পর আরও যা থাকছে। বান্দরবানের রুমায় সেনা অভিযানে কেএনএ কমান্ডার সহ 2 সদস্য নিহত। বাড়ছে ডেঙ্গু ও করোনা, মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নেই সরকারি হাসপাতালে। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। কুমিল্লার মুরাদনগরে মাদক ব্যবসার অভিযোগে গণপিটুনিতে 2 সন্তান সহ নিহত হয়েছেন মা। গুরুতর আহত একজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সকালে মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানার করইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। বাঙ্গুরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতরা হলেন করইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি আক্তার। পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত রুবি ও তার পরিবার এই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে সকালে তাদের বাড়িতে হামলা করে গণপিটুনি দেয়। ঘটনাস্থলে 3 জনেরই মৃত্যু হয়। নিহত রুবি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগর ও বাংরা বাজার থানায় মাদক ব্যবসা, এলাকায় ডাকাতি সহ নানা অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লার মুরাদনগরের আলোচিত ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার 4 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে কুমিল্লার আমলি আদালত 11-র বিচারক মমিনুল হক এ আদেশ দেন। আদালতে ওই 4 জনের রিমান্ড চেয়ে আবেদন করেন মুরাদনগর থানার উপপরিদর্শক রুহুল আমিন। আসামিরা হলেন মুরাদনগর উপজেলার 5 কিত্তা গ্রামের সুমন, রমজান, আরিফ ও অনিক। গত 26 জুন বৃহস্পতিবার রাতে মুরাদনগর উপজেলার 5 কিত্তা গ্রামে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। 4 আসামি ও স্থানীয় কয়েকজন ওই নারীর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়। পরে এই ঘটনায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। এ ঘটনায় গণপিটুনির শিকার মামলার আরেক আসামি ফজর আলী গ্রেপ্তারের পর পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএর এক কমান্ডার সহ 2 জন নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে 3টি এসএমজি, একটি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর
SISPR থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চালানো অভিযানে উপজেলার পলি-প্রাংশা এলাকায় এই ঘটনা ঘটে। এলাকায় পাহাড়ি গ্রামে কুকিচি ন্যাশনাল আর্মি KNA এর সদস্যরা অবস্থান নিয়েছে। এমন খবরে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর একটি টহল দল। এ সময় সন্ত্রাসীরা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির পর 2 জন নিহত হয়। এতে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ওই এলাকায় অভিযান ও তল্লাশি চলমান রয়েছে। সময় হলো আরও একটি বিরতির ফিরছি, কিছুক্ষণের মধ্যে সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। নতুন ধান ওঠার ভরা মৌসুমে চালের বাজারে স্বস্তি ফেরার কথা থাকলেও এবার উল্টো চিত্র। দেশের অন্যতম প্রধান ধান উৎপাদন অঞ্চল দিনাজপুরেই বেড়ে চলেছে চালের দাম। দিনাজপুরের সবচেয়ে বড় চালের মোকাম বাহাদুর বাজার এবং বিভিন্ন হাটে মিনিকেট BR28, BR29 সহ সব ধরনের চালের দামই বেড়েছে। মিলগেটে প্রতি কেজিতে 5 থেকে 7 টাকা বাড়লেও খুচরা বাজারে তা 10 টাকা পর্যন্ত গড়িয়েছে। চালের এই অস্বাভাবিক দামের জন্য মিল মালিকরা ধানের দামকে দায়ী করছেন। দিনাজপুরে বছরে 16 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হয়, যেখানে স্থানীয় চাহিদা 7 লাখ মেট্রিক টন। বাকি 9 লাখ মেট্রিক টন সরবরাহ হয় দেশের অন্যান্য অঞ্চলে। এত উৎপাদনের পরও চালের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। কৃষকের করে লস। 1600 টাকা ধান কিছুদিন আগে নেয় না, এখন ধান 3100 টাকা অবস্থা। বস্তা প্রতি তো কমে আপনার 10 টাকা, 5 টাকা, 2 টাকা, কিন্তু যখন বাড়ে তখন তো 100, 150, 200 টাকা পর্যন্ত বাড়ে। আমাদের যে মনিটরিং কার্যক্রম এটি আমরা জোরদার করেছি। মিলের যারা মালিক, প্রতিনিধি বা ম্যানেজার আছেন তাদেরকে আমরা বিনীত অনুরোধ করবো, আপনারা ন্যায্য মূল্যে পাইকারি ব্যবসায়ীদের কাছে চাল সরবরাহ করুন এবং পাইকারি ও খুচরা ব্যবসায়ী আপনাদের প্রতি বিনীত অনুরোধ করছি, আপনারা ন্যায্য মূল্যে যাতে আমাদের ভোক্তারা চাল পায় সে ব্যাপারে একটু ভূমিকা রাখুন। দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এই 2 রোগের সাঁড়াশি আক্রমণে হুমকির মুখে জনস্বাস্থ্য, অথচ অধিকাংশ সরকারি হাসপাতালেই নেই মোকাবেলার প্রস্তুতি। বিশেষ করে ঢাকার বাইরে কোভিড টেস্টের ব্যবস্থা না থাকায় দিশেহারা মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কোভিড ও ডেঙ্গুর প্রকোপ একই সাথে বাড়ছে, মৃত্যুও বাড়ছে। যশোরের অভয়নগর উপজেলা যেন ডেঙ্গুর নতুন হটস্পট। ডেঙ্গুর প্রকোপ বর্তমানে প্রচুর আকার ধারণ করেছে। পৌরসভা যদি আরো আগের থেকে উদ্যোগ নিতেন তাহলে এত পরিমাণ বৃদ্ধি পেত না। মে থেকে জুন মাস পর্যন্ত অভয়নগরে 31 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। পৌর এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি, অথচ মশা নিধনে নেই কোনো কার্যকর উদ্যোগ। প্রাদুর্ভাব এরিয়া চিহ্নিত করার জন্য ইতিমধ্যেই আমরা আমাদের পৌরসভার স্টাফদের নির্দেশনা দিয়েছি এবং আমাদের যে ওষুধ বা স্প্রে যেটি দেওয়া হয় সেটি কার্যক্রম শুরু হয়েছে। গোপালগঞ্জেও গত 6 মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 57 জন। শুধু ডেঙ্গু নয়, এ জেলায় করোনা পরিস্থিতিও উদ্বেগজনক। গোপালগঞ্জ মেডিকেল কলেজ, 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ জেলার কোনো উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেই করোনা পরীক্ষার ব্যবস্থা। কিট না থাকা এবং ল্যাব চালানোর মতো জনবলের অভাবে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ RT-PCR ল্যাব। গতকালকে ভর্তি হয়েছে, আর প্রথম মাথা ব্যথা, হাত পা ব্যথা, জ্বর, শেষে ডক্টরের কাছে গেছি, বলে ডেঙ্গু হয়েছে। টেস্ট করছি, করার পরে তারপর হয়তো বলছে যে ডেঙ্গু হয়েছে, ওনারা ভর্তি করান। RT-PCR মেশিন আছে, এখানে পরীক্ষা করা হয়। টেকনোলজিস্ট এবং ডাটা অ্যানালাইজার যারা আসলে আগে প্রজেক্ট ছিল, তাদের প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে কর্মরত নাই। এটা আমরা অর্জন কর্তৃপক্ষকে জানাইছি এবং কিছুটা মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা অল্প সময় যে কিট পাবো, তো পাইলেই আমরা গোপালগঞ্জে পরীক্ষা শুরু করতে পারবো। একই চিত্র হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালেও। করোনা উপসর্গ নিয়ে রোগীরা এলেও পরীক্ষা করাতে পারছেন না, তাতে মারাত্মক পর্যায়ে স্বাস্থ্য ঝুঁকি। বর্তমান করোনার মহামারীর যে জ্বর, সর্দি, কাশির ওই সিমটমগুলো নিয়ে আসলে পর এখানের মধ্যে PCR সহ আরো যে মেশিন লাগে ওইগুলো এখানে নাই। প্যারাসিটামল দেয়া দেয়, এছাড়া অন্য কোনো উন্নত মানের চিকিৎসা নেই। তবে সাধারণ জনগণের প্রতি আমাদের আহ্বান, আপনারা আতঙ্কিত হবেন না। সাধারণ স্বাস্থ্যবিধি যেগুলো আমরা কোভিডের সময় মেনে চলেছি, এই নিয়মগুলো আপনারা মেনে চলবেন। এই জিনিসগুলো আমাদের মানলে আমরা কোভিড থেকে মুক্ত থাকতে পারবো। করোনা ছড়িয়ে পড়ার আগেই পরীক্ষা ও চিকিৎসা সেবা সহজসাধ্য করা এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধনে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছে সচেতন মহল। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।
শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির ফ্লোর গ্লাসের সৌজন্যে শিরোনামগুলো আরো একবার। ভবিষ্যতে তরুণদের উপরে জনগণ আস্থা রাখবে, আশা নাহিদ ইসলামের। সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈর শাসনের দিকে ঠেলে দেবে বিএনপি। রাজশাহীতে সহযোদ্ধাদের বাঁচাতে প্রাণ উৎসর্গ করেন শহীদ সাকিব আঞ্জুম। কুমিল্লায় গণপিটুনিতে মা ও 2 সন্তানের মৃত্যু। বান্দরবানে রুমায় সেনা অভিযানে KNA কমান্ডার সহ 2 সদস্য নিহত। এবং বাড়ছে ডেঙ্গু ও করোনা, মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি নেই সরকারি হাসপাতালে। এই ছিল দেশের খবরের সর্বশেষ। কাল আবারও দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।